দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমরা কথা বলবো সামাজিক নিরাপত্তা খাত এবং এসডিজি নিয়ে। এই আলোচনাটি প্রাক বাজেট আলোচনা হিসেবে আজকে আমরা আসন্ন অর্থাৎ পরবর্তী অর্থ বছরের যে বাজেট তার আলোকে আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন, চলুন শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ জোবায়ের হাসান, উপনির্বাহী পরিচালক ডর্প এবং ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সচিবও তিনি। আমাদের সাথে আরও রয়েছেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুরু করব জনাব মোহাম্মদ জোবায়ের হাসানকে দিয়ে। আমরা এই সময়টাতে বিশেষ করে যখন নতুন বাজেট উকি ঝুঁকি দেয় এবং আলোচনা শুরু করে, সেই সময়টাতে আসলে আমরা নানা বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা সামাজিক নিরাপত্তা খাত নিয়ে কথা বলবো, বিশেষত আমাদের এসডিজি বা টেকসই উন্নয়ন অভিষ্টতে যেই অঙ্গীকার আমরা করেছি সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আগামী অর্থ বছরকে যদি আমরা মাথায় রাখি, কোন কোন জায়গাগুলো গুরুত্ব পাওয়া উচিত এই বাজেটে এবং কোন কোন বিষয়গুলো জনমানুষ বিশেষ করে দরিদ্র মানুষের জন্য উপযোগী বলে আপনি মনে করেন? ধন্যবাদ দীপ্ত টিভিকে আজকের এই প্রাক বাজেটের সাথে সামাজিক মূল্যায়ন এবং বাজেটের আগে যেই লক্ষিত অর্জনটা করা দরকার সেটা হলো এসডিজি, যেটা হচ্ছে আমাদের টেকসই উন্নয়ন অভিষ্ট। জি, তো টেকসই উন্নয়ন অভিষ্ট আসলে এটা 2016 সাল থেকে 2030 সালের মধ্যে একটি অঙ্গীকার উন্নয়ন সংস্থাগুলো এটা ঠিক করেছেন এবং সেইখানে প্রায় 17টি লক্ষ্য এবং এর সাথে প্রায় 169টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। তো বাংলাদেশ আমরা এটার অঙ্গীকারাবদ্ধ, বিশেষ করে একদম দরিদ্রতা থাকবে না, ক্ষুধা বিমুখ হবে এবং স্বাস্থ্য সময়তে আমাদের প্রতিজনের উন্নতি হবে ইত্যাদি বিষয়, প্রায় 17টি গোল। এগুলো করতে গেলে কিন্তু একটা বিরাট বিনিয়োগের প্রয়োজন এবং এই বিনিয়োগটা করতে গেলে সামাজিক উন্নয়নটা আসবে, এই ধারণা নিয়েই কিন্তু বিনিয়োগটা হচ্ছে। আমরা আগামী অর্থ বছর বা বিগত অর্থ বছর যেটা 23-24 অর্থ বছর যেটা এখন চলমান এবং 24-25 অর্থ বছর যেটা আসন্ন, এই দুটোর মধ্যে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের একটি বিরাট বাজেট ঘাটতি আছে এই যে এসডিজি পূরণে, যেটা আমরা সংক্ষেপে বলছি টেকসই উন্নয়ন অভিষ্ট। বিশেষ করে আমাদের এসডিজি 1 এবং এসডিজি 6 এবং এসডিজি 13, যেটা হচ্ছে দরিদ্রতা বিমোচন, এবং এসডিজি 6 যেটা নিরাপদ পানি স্যানিটেশন, এবং এসডিজি 13টা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই তিনটি জায়গা যদি আমরা সমন্বয় করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আসলে আমাদের দেশের যেই বর্তমান প্রেক্ষাপট, এতে প্রায় 3 গুণ বাজেট বরাদ্দ আমাদের প্রয়োজন। এটা আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি আগেও, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি এবং শহুরে অর্থনীতি ছাড়াও আমাদের যেই আমাদের যে স্ট্রাকচার, লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচার, যেটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের যেই বাজেট ব্যবস্থাপনা, এই জায়গাটায় যদি আমরা গুরুত্ব দিতে পারি তাহলে আমাদের স্থানীয়ভাবে জনগণের যেই চাহিদা সেটা পূরণ সম্ভব। এবং আর মাত্র আমাদের প্রায় 5 থেকে 6 বছর বাকি। এর মধ্যে এই যে 3 গুণ বাজেট বরাদ্দ, এটা কিন্তু আমরা হঠাৎ করেই করতে পারবো না। এটার জন্য একটি প্রস্তুতি দরকার আছে, এটার জন্য একটা পরিকল্পনা দরকার আছে এবং সেই পরিকল্পনাটা জনগণের অংশগ্রহণে হওয়া উচিত। তো তাহলেই কিন্তু আমরা সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো আমরা একটা লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা যেতে পারবো এবং বাজেট বরাদ্দের জন্য যেই ধরনের আমাদের প্রস্তুতিটা দরকার, বিশেষ করে বাজেট তো একটি রাজনৈতিক অঙ্গীকার বা এটা একটি সংখ্যাগত বিষয়, এটাকে আমরা আর্থিক পরিকল্পনা আমরা বলতে পারি। পরিকল্পনা, তো এই পরিকল্পনাটা সঠিকভাবে করতে গেলে কিন্তু জন অংশগ্রহণ এবং এই যে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যে অঙ্গীকার, এগুলোর যে দায়বদ্ধতা, ওইটাকে সম্পৃক্ত করেই করতে হবে। তা আমার মনে এই কারণে এই বাজেট পূর্ব আলোচনায় আমাদের সুনির্দিষ্টভাবে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে জনগণকে সম্পৃক্ত করে
কোন বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এনে আমরা বাজেট প্রণয়ন করব আগামী 24-25 অর্থবছরে। আপনি যেটি বলছিলেন, একটি আলোচনা নিশ্চয়ই আমরা এটিকে আরও বিস্তৃত করব পরের অংশে, যে আরও 3 গুণ বাজেট প্রয়োজন। সেটি সামর্থ্যের প্রশ্ন রয়েছে, ব্যবস্থাপনার প্রশ্ন রয়েছে, কিন্তু যে অংশটুকু এখন বরাদ্দ হচ্ছে সেখানে SDG 1, 6, 13 আপনি যেটি বলছেন সেগুলো কি প্রাধিকার পাচ্ছে আপনার মনে হয়? এখানে আমরা যেটা এই 3 গুণের কথাটা বলেছি সেটা হলো যে বর্তমানে আমরা দেখেছি যে সর্বজনীন পানি, নিরাপদ পানি এবং স্যানিটেশনের জন্য প্রায় 1800 টাকা করে জনপ্রতি বরাদ্দর প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন গবেষণায় আমাদের এবং বিভিন্ন জায়গা থেকে এসেছে যে প্রায় 500 থেকে 600 টাকা এখন বরাদ্দ আছে। অর্থাৎ এই যেই 3 গুণ বরাদ্দের যে প্রয়োজন, এটা কিন্তু আমাদের অগ্রাধিকার দিলেই কিন্তু আমরা ওই জায়গাটায় যেতে পারবো। হ্যাঁ, এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য কিন্তু আমাদের একটি বড় অংশ বাজেটের ওই জায়গায় চলে যায়। তো সুতরাং আমাদেরকে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে যে আমরা সামাজিক যেই সূচকগুলো সেগুলোর দিকে ঠিক রেখে যাব না অবকাঠামোগত উন্নয়নের দিকে যাব। তাহলে কিন্তু আমরা যে 3 গুণ বৃদ্ধির যে বিষয়টা সেটা আমাদের সঠিকভাবে আমার মনে হয় এটি নিয়ে কথা বলবো। ডক্টর মাহফুজ কবির, আলোচনায় যেখানে আসছে বরাদ্দের বিষয়, বাজেটের ক্ষেত্রে বাংলাদেশে যেটি দেখি যে আমরা যতটুকু বরাদ্দ দেওয়া হয় বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের ক্ষেত্রে, তার ব্যবস্থাপনা বিশেষ করে ঠিকমতো সেটি খরচ হচ্ছে কিনা, তার সুশাসন নিশ্চিত হচ্ছে কিনা, এবং বছর শেষে গিয়ে বিশেষ করে আমরা যদি বলি শেষ 1-2 কোয়ার্টারে গিয়ে আমরা খুব তাড়াহুড়ো করতে দেখি। তো আসলে কি আমাদের বিষয়টি ঘাটতিতে প্রধান সমস্যা নাকি ব্যবস্থাপনায় সমস্যা? আপনার গবেষণা এবং তথ্যপাত্য কি বলে? আসলে দুটো জায়গাতেই সমস্যা রয়েছে। মানে ঘাটতি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে 6% জিডিপির, এবং এটি কিন্তু বেশ কয়েক বছরের মধ্যেই প্রথম। এর বড় একটা কারণ হচ্ছে যে যেহেতু কোভিড-19 এর পরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে এবং এটা চলমান রয়েছে, আবার মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে বেশ এটা বড় রকমের চাপ তৈরি হয়েছে ওই হামাস ইসরায়েল যুদ্ধগুলো কেন্দ্র করে। তো সব মিলে দেখা যাচ্ছে কি যে আসলে সমস্যা চলছেই, সংকট চলছেই। আবার এদিকে ব্যাংকে কিন্তু এই মুহূর্তে টাকা নেই সেই অর্থে, যেহেতু বন্ড ছাড়া হয়েছে এবং ব্যাংকগুলো বন্ড কিনছে, টাকাগুলো চলে যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তো এই যে বাস্তবতা, সেখানে বিনিয়োগ কম, এবং বিনিয়োগ কম হওয়ার কারণে কিন্তু আবার যে সরকারের কর রাজস্বটা কম। তো যার ফলে আগামী যে অর্থ বছর সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে এই বছরেও কিছুটা ঘাটতি রয়েছে, সামনের বছর ঘাটতিটা আরও বড় হবে। তো এটা একটা সমস্যা, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। আর একই সঙ্গে বেশ কিছু অর্থ কিন্তু পাইপলাইনে রয়েছে, মানে বিদেশ থেকে যে ঋণের মাধ্যমে যে অর্থগুলো আসছে, তো সেগুলো পাইপলাইনে অনেক টাকা রয়েছে, সেগুলোকে আমরা যেহেতু বার্ন করতে পারছি না, মানে খরচ করার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, সামর্থ্যের অভাব আছে, ইচ্ছার অভাব রয়েছে অনেক ক্ষেত্রে। তো যার ফলে দেখা যাচ্ছে যে অনেক প্রতিশ্রুতি আছে কিন্তু সে অনুযায়ী অর্থটা ছাড় হচ্ছে না। আর অন্যদিকে যেটা আমাদের একটা বড় কাঠামোগত সমস্যা, সেটা হলো যে এই মাঠ পর্যায়ে যারা বাজেট বাস্তবায়ন করেন, তো তাদের আসলে দক্ষতার যেমন অভাব থাকে, অনেক সময় সুশাসনেরও অভাব থাকে, এবং লোকাল কন্ট্রাক্টররা মানে এবং লোকাল জেলার পলিটিক্যাল ইকোনমি রয়েছে, তো সেই জায়গাতেও কিন্তু আমাদের তেমন একটা উন্নতি হচ্ছে না। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে একেবারে অর্থায়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই সমস্যাটা রয়ে গেছে। এবং এই কারণেই যেটা হয় যে প্রথম 2টা কোয়ার্টারে আমরা দেখতে পাই যে তেমন কোনো বাস্তবায়নই হচ্ছে না, পরে তৃতীয় কোয়ার্টারে গিয়েও খুব বেশি হয় না, তবে কিছুটা বেশি হয় আগের 2 কোয়ার্টারের তুলনায়। চতুর্থ প্রান্তিকে গিয়ে মানে এমন তাড়াহুড়ো শুরু হয়ে যায় যে তখন এটা অনেকটা খরচের মহোৎসব। তো তখন দেখা যায় যে সমস্ত বিল ওই সময় ক্লিয়ার হচ্ছে, মানে মে আর জুন মাসে একেবারে অস্থির হয়ে যান যারা আসলে এটাকে অ্যাপ্রুভ করেন। ওই সময় যে বড় সমস্যা হয় সেটা হলো যে তখন কিন্তু কোয়ালিটিটাকে ইনশিওর করা যায় না, তার কারণ প্রচুর বিল আসে, ওগুলো ঠিকমতো মনিটর করা যায় না। পরে 3-4 বছর পরে গিয়ে দেখা যায় যে আমাদের যারা এই অডিট অর্গানাইজেশন, তারা তখন নানা রকম সমস্যা খুঁজে পান এবং তখন আসলে আর কিছু করারও থাকে না। তো এই যে একটা সাইকেল, আমি মনে করি যে এটা ভিশাস সাইকেল, এই দুষ্ট চক্রের মধ্যে আমাদের পুরো বাজেট পড়ে গেছে, কিন্তু কাজ কিন্তু হচ্ছে, মানে অনেক রকমের যে সংস্কার সেই কাজগুলো আমরা করছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সামর্থ্যের একদিকে সমস্যা রয়েছে, সদিচ্ছারও অনেক সময় ঘাটতি থাকে, এবং একই সঙ্গে যে অর্থায়নের সমস্যা, এটা আমাদের যে আগামী 2-3 অর্থ বছর আরও চলবে, যেহেতু বিশ্ব অর্থনীতিতে একটা সংকট রয়েছে। তো এই কারণেই আমরা একটু সাশ্রয়ের কথা বলছিলাম, মানে প্রধানমন্ত্রীর দিক থেকে একটা গাইডলাইন ছিল যে খুব মানে জরুরি নয় এরকম কোনো প্রকল্প যেন আমরা এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত না করি। কিন্তু তারপরেও আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেই ডকুমেন্টের ভিতরে কিন্তু ওই প্রকল্পগুলোও আছে, একদিকে এটা অ্যাপ্রুভ হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের এখনও অর্থের কিছুটা সংকট আছে, তাই আমি মনে করি যে এই যেটা বিদায়ী অর্থ বছর, সেখানেও আমরা সেই আগের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারিনি এখনও, যে ওই যে তাড়াহুড়ো করে যে লাস্ট কোয়ার্টার এটা সমস্ত খরচ দেখানো, এটা একটা। আর
আরেকটা বিষয় যেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, তো সেই জায়গাতেও কিন্তু এবার কিছু অবজারভেশন এসছে। বিশেষ করে IMF তো এখন আমাদের একটা বড় উন্নয়ন সহযোগী, তারা কিন্তু ঋণ দিচ্ছেন আমাদেরকে। তো তারা বলেছেন যে বাজেটের আকারটা কম করতে। তো এমনিতেই তো যেহেতু আমাদের যে সংশোধিত বাজেট, সেখানে এমনিতে দেখা যায় যে আসলে কম বাস্তবায়ন হচ্ছে। তো আগামী অর্থ বছরে কথাবার্তা আছে 8 লাখ কোটি টাকার উপরে আর কি বাজেট যেন হয়। তো এটা গভর্নমেন্টের প্ল্যান, কিন্তু IMF বলছে যে না, এত বড় বাজেটের দরকার নেই, একটু সীমিত যেন রাখা হয়। কিন্তু সামাজিক নিরাপত্তা খাতে যেন বাজেট আরও বাড়ানো হয়। তার কারণ ইতিমধ্যেই মূল্যস্ফীতির কারণে আসলে মানুষের, বিশেষ করে গরিব মানুষের প্রকৃত আয় অনেকটা কমে গেছে এবং মূল্যস্ফীতি কিন্তু কন্টিনিউ করছে। তো এই অবস্থায় যদি সামাজিক নিরাপত্তা যে বাজেট সেটা বাড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে অন্তত দরিদ্র মানুষ কিছুটা স্বস্তি পাবেন। তো সেইভাবে আসলে এই প্রকার বাজেট তৈরি করা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। জি, নিশ্চয়ই এটি নিয়ে আমরা কথা বলবো। ডক্টর তৌহিদুল হকের কাছে একটু আসতে চাই দুটো আলোচনাকে একসাথে নিয়ে, যে এই যে সামাজিক নিরাপত্তা খাতে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি ক্রমান্বয়ে সেখানে বাজেট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিংবা আয় বৈষম্য যেটি রয়েছে সেটিকে নানাভাবে সরাসরি কিছু পরিবারকে নানা রকম সহযোগিতা দিয়ে নানা উদ্যোগ সরকারের দিক থেকে নেওয়া হচ্ছে, এবং এর পাশাপাশি SDGর যে লক্ষ্যমাত্রা রয়েছে, প্রকৃত পক্ষেই কি আমরা আমাদের এই সামাজিক উন্নয়নটাকে অন্তর্ভুক্তিমূলক করতে পারছি? একেবারে হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে কি সত্যিকার অর্থে আসলে এই উন্নয়ন বলয়ের ভেতর আনতে পারছি? ধন্যবাদ আপনাকে এবং দুজন সম্মানিত আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের কথা শুনলাম, তারা খুব যার যার জায়গা থেকে চমৎকার বিশ্লেষণ করেছেন। দেখুন, আসলে এই শব্দগুলো তো শুনতে ভালো লাগে, এটা বলা যতটা সহজ, এটা করাটা খুবই কঠিন। যে আমরা একটা পার্টিসিপেটরি উন্নয়ন কাঠামো করতে চাই, সেইভাবে আমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রগুলোকে কৌশলপত্রের মধ্যে আমি অন্তর্ভুক্ত করতে চাই। কিন্তু বিষয়টি হচ্ছে, যখন বাজেট হয় তখন আমাদের বাজেটকে কেন্দ্র করে মানে মানুষের কর্মের যে বিভাজন, তার সাথে মানুষের হিসাব নিকাশের গতিধারাও কিন্তু পাল্টে যায়। যে একেবারে অর্থের বিচারে প্রান্তিক অবস্থায় আছে, সে চিন্তা করে এবছর তার যত আয় হয়েছে, যে ধরনের খাবার সংগ্রহ করে বা ক্রয় করে তিনি চলতে পেরেছেন, তার থেকে আগামী বছরে একটু ভালো থাকতে পারলেই হবে। কিন্তু যিনি একেবারে প্রচুর অর্থবিত্তের মালিক এবং তার সাথে অবৈধতার সংশ্লেষ আছে, তিনি চিন্তা করেন, যেটা আমাদের কোড আনকোড দান মারার সুযোগটি খোঁজার চেষ্টা করেন। তো সেই বাস্তবতাও আছে। আর আমরা যেহেতু আমাদের বাজারের প্রেক্ষাপট বলুন, ব্যাংকিং সেক্টরের প্রেক্ষাপট বা আমাদের বাজেটের আকার কেমন হবে, সেক্ষেত্রে যে ধরনের বৈশ্বিক সংস্থাগুলো, আর্থিক সংস্থাগুলো আমাদের বাজেট সহ আমাদের উন্নয়নের কাঠামো বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করছে, তাদেরও তো কিছু প্রেসক্রিপশন তো থাকবেই। তো যিনি ঋণ দিবেন, তার তো প্রেসক্রিপশন আমাকে কোনো না কোনোভাবে সেটি মানতেও হবে, তার উপস্থিতিও কিন্তু এখন আমরা লক্ষ্য করছি। এখন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যে বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ এখন যে অবস্থার মধ্যে আছে, একটা সময় আমরা শুনতাম শুধু দারিদ্র্যের দুষ্ট চক্র, তার মানে দুষ্ট হলে সেই প্রবাহটি আছে, আর বাইরে কোদায় কেউ দুষ্ট ছিল না। কিন্তু এখন দারিদ্রতার পাশাপাশি মানুষের মধ্যে একটা অংশ কিন্তু অনেক বেশি দুষ্টে পরিণত হয়েছে, যে কারণে আমাদের বাস্তবায়ন থেকে একটা অর্থ অনেক পকেটে চলে যায়। আবার যেটা মাহফুজ ভাই বললেন, যে শেষের দিকে, বিশেষ করে বাজেটের একেবারে শেষ প্রান্তে এসে কনফারেন্স সেমিনারের নাম করে যেভাবে অর্থ খরচ করা হয়, এর লাগাম টেনে দেওয়ার যে আবেদন বা অনুরোধ, সেটি তো অনেক বছর ধরে সেটি নানা অঙ্গন থেকে নানাভাবে সেই অনুরোধটি করা হচ্ছে, কিন্তু অবস্থার তো খুব একটা বেশি পরিবর্তন না। এখন এবারের যে সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তাদের যে নির্বাচনী ইশতেহারের দিকে যদি আপনি লক্ষ্য রাখেন, তখন কিন্তু বাজেটের চিত্রটা কেমন হবে তার কিন্তু একটা পূর্বানুমান আমরা এখান থেকে খুঁজে পাই। যেহেতু তারা স্মার্ট বাংলাদেশের কথা বলছে, তাদের নির্বাচনী ইশতেহারে সেই কথা তারা বলেছে, পাশাপাশি স্মার্ট বাংলাদেশ নিরূপণ করার ক্ষেত্রে তারা কিন্তু কর্মসংস্থানকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ আমাদের তো বেকার বা কর্মহীন মানুষের সংখ্যাটা অনেক বেশি, এবং করোনার যে অভিঘাত কর্মের ক্ষেত্রে, সেটি তো আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই মুহূর্তে যে বৈশ্বিক পরিস্থিতি, তার সূত্র ধরে ডলার সংকটের যে চিত্র, কিংবা আমার বাজারের দ্রব্যমূল্যের যে অস্বাভাবিক গতি আমরা একেবারে রমজানে যেটি লক্ষ্য করেছি, তার রেশ এখনও কিছুটা আছে। পাশাপাশি আমার টাকার মান যেভাবে কমেছে, সব কিছু মিলে আমার প্রান্তিক অবস্থার মানুষ যে খুব একটা বেশি ভালো আছে তেমনটি বলার কোনো সুযোগ নেই। তবে এটি ঠিক যে কেউ না খেয়ে মারা যাচ্ছে না, এটিও কিন্তু ঠিক। কিন্তু বাজেট যেভাবে
এই প্রান্তিক অবস্থার মানুষের আর্থিক কিংবা তার সামাজিক মর্যাদার যে পরিবর্তনের জায়গাগুলো যেভাবে তা নির্ধারণ করা বা নিরূপণ করার যে ক্ষেত্র, সেই জায়গাতে কিন্তু আমরা প্রত্যাশিত মাত্রায় আমরা লক্ষ্য মাত্রা অর্জন করতে পারছি সেটি আসলে বলার সুযোগ আমি দেখছি না। এর পাশাপাশি আমাদের যেটি আপনি বলছিলেন যে আসলে একটা ইনক্লুসিভ একটা মানে ফ্লেভার বলুন অথবা একটা মুড অথবা একটা মডেল তৈরি করা, যে আমার উন্নয়ন কার্যক্রমগুলোতে অথবা বাজেট কেন্দ্রিক বিষয়গুলোতে আমার যার টার্গেট পিপল যারা বা লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীকে অংশগ্রহণের সুযোগটি দেওয়া। হ্যাঁ, সেটি তো আমরা এবং একটা ন্যায্যতা ভিত্তিক বন্টন। এখন এটি তো আমরা শুনছি আমাদের খাতা কলমে কিংবা আমাদের এই লিখিত রূপে এই শব্দগুলো আছে। আমরা এই শব্দগুলো যখন গণমাধ্যমে আলোচনা হয় তখন যার আসলে পকেটে টাকা নেই সেও মনে করে আগামীকালে তার যে ন্যায্য তার যে ভাগটা হয়তো তার কাছে আসবে, কিন্তু আগামীকাল যখন শেষ হয় তখন সে আসলে বুঝে যে সেই বক্তব্য এবং তার পকেট যে ফাঁকা, এটি ফাঁকাই থেকে যাচ্ছে। তাহলে অবস্থাটা যেখানে আমাদের কাজ করা প্রয়োজন, যে কর্মের নিশ্চয়তা যদি আমরা নিশ্চিত করতে পারি, এই জায়গাতে কিন্তু আমাদেরকে আসতে হবে। বাংলাদেশে আমি এর আগেও বলেছি, আমার যতটুকু মনে পড়ে আপনার উপস্থাপনায় এই আলোচনায় 87% পরিবার, কম বেশি হতে পারে, কিন্তু আমরা যেটা মানে অনুমান করে নেই প্রায় 80% পরিবার কিন্তু বাংলাদেশে এক ব্যক্তির উপার্জনে চলে। তো এইরকম একটা পরিবারভিত্তিক অর্থনীতি নিয়ে আপনি কতদূর যেতে পারবেন এবং সেক্ষেত্রে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে চিত্র, সেখানকার সেবার পরিধি এবং এখান থেকে যে অ্যালাউন্সগুলো বা ভাতাগুলো দেওয়া হয়, অ্যালাউন্সগুলো দেওয়া হয়, সেইগুলোর পরিমাণ, বাজারের সাথে তার যে সাযুজ্যতা, সব কিছু মিলে আমাদের যে এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট অথবা পুনর্নির্ধারণ যেটি দরকার, সেটি তো প্রয়োজন। কিন্তু সেই প্রয়োজনটা কতটুকু আমরা পূরণ করতে পারবো, সেই সিদ্ধান্ত এখন আর বাংলাদেশের একার উপরে নির্ভর করবে না। বলছেন উন্নয়ন সহযোগী সহ অন্যদের এখানে ভূমিকা রয়েছে। নিশ্চয়ই এটি নিয়ে আমরা কথা বলবো একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো একবার বিরতিতে যাবার, থাকুন আমাদের সাথেই। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি আমরা প্রাক বাজেট এবং সামাজিক নিরাপত্তা খাত নিয়ে, বিশেষত এসডিজির আলোকে। আমাদের সাথে অতিথিরা রয়েছেন। আমি জনাব মোহাম্মদ জুবায়ের হাসান আপনার কাছে আসতে চাই যে অংশটি বলছেন যে আমরা একটি মিশ্র অবস্থায় রয়েছি। একটি হচ্ছে আমাদের অঙ্গীকার রয়েছে, আমাদের প্রচেষ্টা রয়েছে, আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, অব্যবস্থাপনা রয়েছে, আবার পাশাপাশি আমাদের ইতিবাচকভাবে উন্নয়ন সহযোগীরা, আমি যদি বিগত বছরগুলোর তুলনায় বলি, এখন কিন্তু অনেকখানি, যেটি ডক্টর মাহফুজ কবির বলছিলেন যে পাইপলাইনে কিন্তু অপেক্ষা করছে। তো সেই পাইপলাইনকে মাথায় রেখে এবং নতুন সরকার, তাদের যদি আমরা বলি একেবারে এই বাজেটটি আসলে এই সরকারের দায়িত্বে প্রথম বাজেট হতে যাচ্ছে, তো সেই জায়গায় সরকারের অঙ্গীকার এবং সব কিছু মিলে কেমন হওয়া উচিত এই বাজেটটি? না, দেখুন, আমার মনে হয় এই সরকারের এবার নতুন বাজেট পেশ করা সত্ত্বেও হলেও অনেক দিন ধরেই কিন্তু বাজেটের বিভিন্ন রকম অভিজ্ঞতা এবং পরিবর্তন এই সরকারের আমলেই হয়েছে। আমরা যেটা দেখেছি বা যেটা কাজ করতে গিয়ে আমরা অনুধাবন করেছি, সেটা হচ্ছে যে এই বাজেটে কিন্তু অন্তর্ভুক্তিমূলক বিষয়টা নিয়ে আসা হয়েছে। পরে বাস্তবায়ন কি হয়েছে সেটা হলো আরেকটা বিষয়, যেটা আপনি কথাটা বলেছেন, ন্যায্যতা ভিত্তিক বৈষম্য কমানোর ক্ষেত্রে এবং আপনার উন্নয়নের ধারাবাহিকতা রাখার জন্য যে কার্যক্রম, সেটাকে ধরে রাখার জন্য কিন্তু বিগত দশকের বেশিও এই বাজেটকে বিভিন্নভাবেই কার্যকরী ভূমিকা নেওয়া হয়েছে। যেমন একটি উদাহরণ দেই, যেমন আমাদের এক সময় উন্নয়ন বাজেট ছিল মাত্র 25,000 কোটি টাকা, সেটা 2004-05 সালের দিকে। কিন্তু এখন আমাদের প্রায়, যেটা ডক্টর মাহফুজ বললেন যে আসছে বাজেটে প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট, এবং এর মধ্যে প্রায় আপনার 30% বা 40% উন্নয়ন বাজেট হয়ে থাকে। অর্থাৎ প্রায় 4 লাখ বা 5 লাখ কোটি টাকা এরকম উন্নয়ন বাজেট হয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই আমরা একটি বিরাট জনগোষ্ঠীর যেই অর্থায়ন বা তাদের অবকাঠামো সহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে নিয়ে আসার জন্য কিন্তু একটি কাঠামো, বাজেট কাঠামো তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ন্যায্যতা ভিত্তিক অথবা এটা কতটুকু মানুষের উপকারে আসছে।
ডক্টর তৌহিদ বলেছেন এবং ডক্টর মাহফুজ যেটা শঙ্কা করেছেন যে এটা হয়তোবা যারা পাওয়ার কথা স্থানীয় পর্যায়ে পৌঁছাচ্ছে না, অথবা নিরাপত্তা বেষ্টনীর জন্য যারা মানে যোগ্য যারা তারা পাচ্ছে না। এখন এগুলো হচ্ছে আমাদের দেশে যেহেতু মানে একটা টানাপোড়েন আছে, মানুষ বেশি, রিসোর্সের স্বল্পতা, এটা থাকবেই। কিন্তু এর ভেতর থেকে যে চ্যালেঞ্জগুলো নিয়ে আসা, যেমন টেকসই উন্নয়ন অভিষ্টর জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক দূরে গেছি। এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই কিন্তু একমাত্র দেশ যারা আপনার টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে একটি বিশেষ ভূমিকা পালন করেছে। এবং সেই কারণেই এই যে আপনার সম্প্রতি যেই এসডিজি সামিটটা হয়ে গেল, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে যেসব ইন্ডিকেটরগুলো এখানে বাংলাদেশে ধরা হয়েছে, ন্যাশনাল ইন্ডিকেটর, সেই জায়গাটায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটার অর্জনটা হয়েছে। এবং সেই কারণে এই একমাত্র এখানে ভূমিকা রেখেছে কিন্তু বাজেট প্রণয়নটা। কারণ বাজেটটা আসলে এটা সংখ্যাগত পরিকল্পনা, এই জায়গায় যদি রাজনৈতিক অঙ্গীকার এবং সামাজিক দায়বদ্ধতা এগুলো যদি মিলেমিশে থাকে তাহলেই কিন্তু হয়। আমরা সম্প্রতি একটা দেখেছি কি যে যেই সব ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে যে বাজেট প্রণয়নের যেই অংশগ্রহণটা, এটা কিন্তু আমরা 10 বছর আগে বা 1 দশক আগে ওইটা দেখিনি। এখন যেইভাবে মানুষ এই সম্পৃক্ত হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান হোক বা বিভিন্ন সরকারি পদ্ধতির মধ্যে হোক, এটা কিন্তু একটা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু একটা জায়গায় আমরা এখনও পিছিয়ে আছি, সেটা হচ্ছে যে আপনার বাজেট প্রণয়নের যেই কৌশল, যে এই বাজেটটা কিভাবে প্রণয়ন হচ্ছে, এটা কি আমার প্রকল্প ভিত্তিক প্রণয়ন হচ্ছে, না এটা জন অংশগ্রহণ ভিত্তিক হচ্ছে, নাকি না এটা মানে আপনার পার ক্যাপিটা মানে গড় হারে হচ্ছে। এই জায়গাটা যতক্ষণ সিদ্ধান্ত না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সকল লোকের কাছে পৌঁছাতে পারবো না। কারণ প্রকল্প হলে, যেটা ডক্টর মাহফুজ সংখ্যা আনলেন, যে 3rd কোয়ার্টার বা 4th কোয়ার্টারে যে একটা ইয়ে থাকে, যে মানে আমাদের ইন্টিগ্রিটি বা আমাদের যে ট্রান্সপারেন্সির অভাব হয়ে যায়, এই জায়গাগুলো কিন্তু এখন দেখার সময় হয়েছে। কারণ প্রথম দিকে আমরা আসলে খুবই বিষয় ছিলাম যে অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন বাজেটগুলো নেওয়া উচিত। আমার মনে হয় এখন আমরা ওইখানে একটা জায়গায় চলে এসেছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে এইগুলো যত গভর্নেন্স সিস্টেমটা, মানে গভর্নেন্স সিস্টেম বাস্তবায়ন এবং তার ব্যবস্থাপনাটা এবং এটাকে সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয়। তা আমার মনে হয় আমরা সঠিকভাবে আগাচ্ছি। এখন শুধু এই জায়গায় এখন বৈশ্বিক একটা টানাপোড়েন চলে এসেছে, এটা শুধু আমাদের জন্য না, এটাকে আমরা কিভাবে মোকাবেলা করব আমরা জানি না। কিন্তু আমাদের যথেষ্ট আমরা সক্ষমতা অর্জন করেছি, বিশেষ করে করোনার অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। ওই সময় আমরা যেভাবে নিয়েছি, আমার মনে হয় তার থেকে আমরা খুব একটা পিছিয়ে নেই। শুধু দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা এবং গুড গভর্নেন্স নিয়ে কথা বলছেন ডক্টর মাহফুজ কবির। প্রশ্নটা এভাবে করতে চাই যে এই প্রশ্নটা কিন্তু সবসময়ই আসে এবং চমৎকারভাবে একটা চিত্র দেখা যায় যে আমরা এমডিজিতেও দেখেছি, এসডিজিতেও দেখেছি, বৈশ্বিক যে সূচক বা অন্যান্য জায়গায় সেখানে কিন্তু আমরা সবসময় A+ পাই এবং সব জায়গায়। কিন্তু আমাদের অভ্যন্তরীণ আমরা যদি বলি, বোদ্ধাদের কথা বলি কিংবা জনগণের কথা বলি, সবাই মনে করে আমরা যেন কোথায় অর্জন করতে পারছি না, সংকটের ভেতরে রয়েছি, পিছিয়ে আছি, ঠিক মতো হচ্ছে না সুশাসনের জায়গা। একটি যদি আইডিয়াল বাজেট ফ্রেমিংয়ের যদি একটা মডেলের কথা বলি, ধরুন সামনের বাজেটকে রেখে কোন কোন জায়গাগুলো আছে বাংলাদেশের এখনই আসলে এগুলো পরিবর্তন বা ভিন্নভাবে চিন্তা করা প্রয়োজন রয়েছে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং আমরা এই প্রশ্নের উত্তরই খুঁজছি অনেক দিন ধরে। আমরা সেই শুরু করেছিলাম, এখন যে এরকম 3 বছর ধরে আর কি একটা বাজেটের রোলিং বাজেট এরকম হয়, যেটাকে আসলে মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক এটা বলে। তো সেইটা ধরেই কিন্তু আমরা এখন বাস্তবায়ন করছি বা প্রণয়ন করছি বাজেট। তো সেখানে আসলে কয়েকটা বিষয়কে মাথায় রাখা হয়। একটা হলো যে আমাদের মানে রেভিনিউ প্রজেকশনটা কীরকম, যে কী পরিমাণে আসলে রাজস্ব আসবে, এবং সেটার আলোকে আমরা আরেকটা কাজ করি, সেটা হলো যে আমাদের এই মুহূর্তে ন্যাশনাল প্রায়োরিটিগুলো কী আছে। প্রায়োরিটির মধ্যে এখন আছে 2টো প্রায়োরিটি। একটা হলো যে ওই 2030 সালের মধ্যে আমাদের কিন্তু এই এসডিজিগুলোকে বাস্তবায়ন করতে হবে। 31-এর মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে যাব, আর 2041 সালে আমরা একটা উন্নত দেশের কাতারে যাব। তো সেইভাবে করে মানে এই ন্যাশনাল যে প্রায়োরিটিগুলো সেগুলোকে মাথায় রেখে এখন কিন্তু আমরা ওই বাজেটের যে মূল প্রিন্সিপালগুলো আছে সেগুলোকে ঠিক করছি। কিন্তু বড় সমস্যা হচ্ছে কি, যে আমাদের তো বাজেট প্রণয়নের যে ধরন বা পদ্ধতি সেটি কিন্তু পুরনো। তো এখন আমাদের যে টার্গেটগুলো সেগুলো নতুন,
কিন্তু পদ্ধতি পুরনো হওয়ার কারণে কিন্তু আসলে এই মিসম্যাচটা হয় না, যার ফলে যেটা হয় যে আমাদের পরিসংখ্যান ব্যুরো রয়েছে, তারা কিন্তু এই যে তথ্যপত্র যেগুলো তৈরি করে সেটা ব্যবহার করে আমরা আসলে কিছু সংখ্যা তৈরি করি, যেটা আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে দেই, মানে বিশেষ করে ইউএনএ আমরা প্রতি বছর যেটা উপস্থাপন করি। তো এখন আমাদের সংখ্যার সঙ্গে আসলে গুণের যে একটা ব্যবধান সেটা কিন্তু রয়েই গেছে, এবং এই আমাদের সবার মনে যে একটা খচখচানি যে আসলে কি হচ্ছে, যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলেই ফিল্ডে হচ্ছে কিনা, এবং এইটার যথেষ্ট কারণও রয়েছে। আসলে মানুষের যে একটা এক্সপেকটেশন সরকারের কাছ থেকে, যে তারা যেহেতু কর দিচ্ছেন এবং করদাতা হিসেবে তাদের তো একটা প্রত্যাশা নিশ্চয়ই থাকবে সরকারের কাছে, এবং একই সঙ্গে যেহেতু আমাদের সামনে বড় বড় মাইলস্টোন রয়েছে যে আমরা এসডিজি অর্জন করব, এবং যেহেতু এমডিজিতে ভালো করেছি, এসডিজিতে এখনও পর্যন্ত বেশ ভালো করছি আর কি আমরা, কিন্তু গুণগত মানের ক্ষেত্রে যখন আমাদের সামনে প্রশ্ন চলে আসে যে তাড়াহুড়া করে যে ফোর্থ কোয়ার্টারে গিয়ে একটা খরচ করার হিড়িক পড়ে যায়, এবং অনেক সময় দেখা যায় যে রাস্তা হচ্ছে ঠিকই কিন্তু 3 মাসের মধ্যে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, খোরাখুরি হচ্ছে, একই প্রকল্প 3-4 বার করে করা হচ্ছে, এক প্রতিষ্ঠান ওই একই প্রকল্প 3-4টা প্রতিষ্ঠান করছে, অর্থের অপচয় হচ্ছে। তো এই সমস্ত কারণেই কিন্তু দেখা যায় যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। আর একই সঙ্গে আরেকটা যেটা সমস্যা হয়, বিশাল একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাজেট 1,26,000 কোটি টাকা এই বছরে, মানে চলতি বাজেটে, এবং পরবর্তী বাজেটেও কিন্তু যেটা IMF এর দিক থেকে একটা চাপ রয়েছে, তারা বলছেন যে আরেকটু যেন বাজেট বাড়ানো হয় এই জায়গাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। তো এখন ওই জায়গায় দেখা যাচ্ছে যে এই যারা খুব গরিব মানুষ তারা প্রাপ্য, তারা অনেকেই পাচ্ছেন না, আবার যারা চেয়ারম্যানের আত্মীয় স্বজন তারা হয়তো অতটা গরিব নয় কিন্তু তারা পাচ্ছেন। তো এরকম যে লিকেজ তৈরি হচ্ছে, এগুলোই মানুষের মধ্যে এই খচখচানিটা আসলে আরও বাড়িয়ে দিচ্ছে, উস্কে দিচ্ছে। তাই আমি মনে করি যে এই জায়গাতে এখন একটা সুরাহা দরকার। প্রচুর অর্থ যেটা আমরা পাচ্ছি এই যে সমস্ত আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তাদের কাছ থেকে, একই সঙ্গে অর্থের কিছুটা সংকট রয়েছে, কিন্তু তারপরেও রেভিনিউ কিন্তু কালেকশন হচ্ছে, মানুষ কর দিচ্ছেন। তো এই অবস্থায় যেন গুণগত মানের দিক থেকে একটা আমরা ইমপ্রুভ করতে পারি, সেটার জন্য যে একটা মাইলস্টোন সেট করা, টার্গেটগুলো সেট করা, এবং এই যে অডিটকেও সেভাবে আসলে নিয়ে আসা, পারফরমেন্স অডিট করা, এইভাবে করে যদি আমরা একটা কাঠামো তৈরি করতে পারি বাজেটের, আগামী অর্থ বছরে সেটা একটা ডিরেকশন আসতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে, এবং সেটা বাজেট যদি স্টেটমেন্টের মধ্যে যদি সেটা বলা হয় যে না, আমাদের মূল প্রিন্সিপালগুলো হবে এরকম যে আমরা আসলে অনেক কিছু করেছি, হয়েছে কিন্তু অনেক কিছু, কিন্তু এই গুণগত জায়গার দিক থেকে আমরা এখনও পিছিয়ে আছি। তো সুতরাং এই গুণগত মানটাকে আরও উন্নত করার জন্যে আমরা এই ধরনের কিছু ইন্ডিকেটর তৈরি করব, এবং সেই অনুযায়ী আমরা সামনে এগিয়ে যাব। এইভাবে করলে কিন্তু তখন মানুষ একটু স্বস্তি পাবেন, এবং তখন কিন্তু গভর্নেন্সের যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে ওভারকাম করতে পারবো। এইভাবে আসলে আমাদের এগোতে হবে। একটি খুবই ইতিবাচক কথা ডক্টর তৌহিদ যেটি বলছিলেন, জনাব মাহফুজ কবির বলছিলেন যে সংখ্যাগত অর্জনের দিকে আমরা খুব ভালো অবস্থানে আছি, সেখান থেকে গুণগত জায়গায় যাওয়া, এই যে পরিবর্তন পদ্ধতিরও কিছু পরিবর্তনের জন্য সুপারিশ করেছেন, সেখানে আসলে জনমানুষের অংশগ্রহণের যে কথাটি জনাব জোবায়ের হাসান বলছিলেন, আমাদের তো সেই আমলাতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা বাজেট প্রণয়ন বলি, বাস্তবায়ন বলি, সেখানে আসলে জনগণের জায়গাটি কোথায়, বা জনগণ আদৌ সেখানে সম্পৃক্ত হবার সুযোগ বা সেই সংস্কৃতি আমাদের আছে কিনা? আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, সেটি তো শুরুর দিকে বলার চেষ্টা করেছি যে এই শব্দগুলো শুধু আমরা বললেই হবে না, বা এগুলো আমরা শব্দগুলোর প্রয়োগ ঘটাতে চাই, সেই প্রয়োগের সাথে মানসিকতার পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। যে আমাদের এখানে আপনি মর্যাদার ভিত্তিতে বা কর্মমর্যাদার ভিত্তিতে বা অন্যান্য বৈশিষ্ট্যগুলো বিচারে মানুষের সাথে মানুষের যে দূরত্ব, সেই জায়গা থেকে তো মানুষের মনে এক ধরনের নানাকেন্দ্রিক জটিল প্রক্রিয়া তৈরি করার প্রবণতা তো আছে। তারই সূত্র ধরে তো আমলাতান্ত্রিক জটিলতার এই যে সূত্রপাত, এবং যে অর্থের বিচারে মর্যাদার বিচারে এগিয়ে আছে আর যে পিছিয়ে আছে, সমান করার চেষ্টা অনেকে আমরা মুখে মুখে বলতে পারি, কিন্তু সমান করাটা আসলে খুব কঠিন। এবং এমন কোনো, এটা তো কোনো ওষুধ নাই যে আমি একটা ওষুধ কাউকে খাওয়ানোর ব্যবস্থা করলাম, তার মধ্যে কোনো অহংকার থাকবে না, তার মধ্যে এই যে স্ট্যাটাস ওরিয়েন্টেড কোনো কনফ্লিক্টগুলো কাজ করবে না। এই ব্যাপারগুলো এত সহজ নয়, বরং এগুলো দীর্ঘদিনের চর্চা। আপনি যথার্থই বলেছেন, এটা এক ধরনের, তার মধ্যে সেই চর্চার সংস্কৃতিটা আছে কিনা, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হওয়াটা প্রয়োজন। এখন এই চর্চাটা যেরকম আমার সামাজিক প্রেক্ষাপটে তৈরি হবে, রাষ্ট্রীয়ভাবে যেভাবে চর্চা হচ্ছে, সেই চর্চার জায়গাগুলো আমার সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তার প্রভাব হবে, এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের মধ্যে কিন্তু এগুলো চর্চা করার তৈরি হবে। দেখুন, আমাদের এখানে বাজেট বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যে স্বচ্ছতা, জবাবদিহিতার যে প্রসঙ্গ, সেই ব্যাপারগুলো নিয়ে তো আমাদের ঘাটতি আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আবার আমাদের অগ্রগতিও আছে। 35তম অর্থনীতির দেশ তো আর ফু দিয়ে হয়নি, এটা তো নিশ্চয়ই এর পিছনে তার বিনিয়োগ আছে, এর পিছনে মানে
তার কৌশল নির্ধারণ করতে হয়েছে, তাকে কাজ করতে হয়েছে, মানুষের অংশগ্রহণের বিষয়গুলো আছে, যারা সরকারে আছেন তাদেরও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে প্রতিনিয়ত গবেষণা কিংবা তার কর্মপদ্ধতি নির্ধারণ করা। যারা এনজিও সেক্টরে জুবায়ের ভাই আছেন, আমাদের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে মাহফুজ কবির ভাই কাজ করছেন, তাদেরও কিন্তু এখানে ইনপুট রয়েছে, সেটি গবেষণার মধ্যে দিয়েই হোক, কোনো মডেলের কিংবা ফ্রেমিংয়ের জায়গা থেকে হোক, তারা কিন্তু যার যার জায়গা থেকে কন্ট্রিবিউট করছেন। কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাগুলোতে আমরা বিভিন্ন সময় দেখি যে খুশি করার একটা, যেহেতু পলিটিক্যাল কমিটমেন্টের একটা বিষয় আছে বাজেট বাস্তবায়ন করার ক্ষেত্রে, কখনো কখনো কাউকে কাউকে খুশি করা হয়। এই যখনই আমি অন্যায়ভাবে অনৈতিকভাবে বাজেটে নির্ধারিত পন্থার বাইরে গিয়ে কাউকে খুশি করার চেষ্টা করব, তখনই আমার একটা বড় অংশ বঞ্চিত হবে। আমি যদি কাউকে কোনো কিছু দিয়ে কর্ম ছাড়া, তার সম্পৃক্ততা ছাড়া খুশি করার চেষ্টা করি, সে হয়তো এই খুশির প্রভাব তার মধ্যে একদিন, 2 দিন, কয়েক মাস, কয়েক বছর থাকবে। কিন্তু যদি স্থায়ী কোনো কিছু করা হয়, যেটি বাজেটে বারবার বলে যে অবস্থার পরিবর্তন, বিশেষ করে তার কর্ম এবং আর্থিক অবস্থার পরিবর্তন, অথবা কর্মের মধ্যে দিয়ে তার আর্থিক অবস্থার পরিবর্তন, স্থায়ী কোনো কিছু করা হলে সুখটা বা এই খুশিটা চিরস্থায়ী হয়। আমরা ওই চিরস্থায়ী সুখ তৈরি করার জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত যেতে পারছি না। আপনি কিছুদিন আগে এই যে সুখী দেশের যে তালিকা তৈরি হলো, একটা সময় কিন্তু বাংলাদেশের অবস্থান ভালো ছিল, ক্রমান্বয়ে কিন্তু নিচের দিকে যাচ্ছে। তার মানে আমরা যদি চারপাশের দিকে তাকাই কিংবা আমরা যদি আমাদের ব্যক্তি অবস্থানও চিন্তা করার চেষ্টা করি, সেই জায়গা থেকে সুখের যে ইন্ডিকেটরগুলো আছে তার সাথে নিজেদের জীবনের যে যদি মেলবন্ধন খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা কারণগুলো কিন্তু খুঁজে সহজেই পাবো। কেন আমার সুখ বিনষ্ট হচ্ছে, কেন সুখের সাথে অর্থের সম্পর্কটা কতটুকু, সুখের সাথে সামাজিক অবস্থানের সম্পর্ক কতটুকু, সুখের সাথে আমার কর্মের যে যোগাযোগ সেটিও বা কতটুকু মানুষের সুখকে প্রভাবিত করছে, বা তার এই যে বেঁচে থাকার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যতা অথবা গুণগত মানের যে পরিবর্তন সেগুলো কতটা প্রভাবিত করছে। তো সেই প্রভাবগুলো তো আছেই। তবে আমাদের দেশে এই স্বচ্ছতা বলুন, জবাবদিহিতার যে ক্ষেত্র বলুন, এই সকল কিছুকে আপনি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবেন যদি সেই পলিটিক্যাল কমিটমেন্টের ক্ষেত্রেও যদি ট্রান্সপারেন্সি কালচারটা আমরা যদি ডেভেলপ করতে পারি। কারণ আপনি দেখবেন এখন যারা মাঠের বিরোধী দল বা নির্বাচন বর্জনকারী বা যে কোনো বিশেষণই আমরা ব্যবহার করি না কেন, তারা কিন্তু সরকারের আর্থিক বা অন্য নীতি দুর্নীতি নিয়ে প্রশ্ন করে। কারণ তারা তো ক্ষমতায় ছিলেন, তারা জানেন কোথায় কোথায় নীতি অনীতির মানে বরখেলাপ করার সুযোগ রয়েছে। আর যে বা যারা ক্ষমতায় থাকেন অতীত কিংবা বর্তমানে, তারা বলেন যে না কোনোই অসুবিধা হয়নি, সব কিছু ঠিক মতোই চলছে। তার মানে আমরা তো বুঝতে পারি যে এই জায়গাতে একটা গ্যাপ আছে। সেই গ্যাপগুলো যত বেশি পূরণ করার ক্ষেত্রে আমার এখানে যে নীতিমালাগুলো থাকে, যে প্রিন্সিপালগুলো থাকে, অথবা যে আমার যে নির্দেশনাগুলো থাকে, সেগুলো কিন্তু আমার পূরণ করাটা খুব অপরিহার্য। যদি সেটি যদি করতে না পারি তাহলে কিন্তু আমাদের প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই, আপনার কাছে ফিরবো বিরতি থেকে ফিরে। সেটি হচ্ছে আপনি বলছেন সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অঙ্গীকার এবং অন্য বিষয়, সেখানে আসলে সুশীল সমাজ বা আমরা যদি বলি পেশাজীবী সংগঠন যারা রয়েছেন, এই পেশাজীবী সংগঠন তাদের আসলে কি ভূমিকা রয়েছে যেটি আসলে তাদেরকে সহযোগিতা করবে এই ধরনের সুশাসন ফিরিয়ে আনার জন্য, এটি শুনবো বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো আরও একবার বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি আমরা প্রাক বাজেট এবং সামাজিক নিরাপত্তা খাত নিয়ে এবং এসডিজির আলোকে। আমার সাথে অতিথিরা রয়েছেন। একটি প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম ডক্টর তৌহিদুল হক, সেই জায়গায় বলছিলাম অন্যান্য পেশাজীবী যারা রয়েছেন, সুশীল সমাজ যারা রয়েছেন, আমরা শুধু সমালোচনা কিংবা পর্যবেক্ষণ নয়, এর পাশাপাশি এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে তারা কি ধরনের আসলে ভূমিকা রাখতে পারেন? ধন্যবাদ আপনাকে। এটি আমাদের দেশে এই চর্চাটা আসলে শুরু হওয়া প্রয়োজন। কিছু আছে সেটি চর্চাটা অনেকটা দল কেন্দ্রিক চর্চায় পরিণত হয়েছে। এই জায়গায় আমরা সুফলটা এখানে পরিপূর্ণভাবে ঘরে তুলতে পারি না। কিন্তু এই সুশীল সমাজ বলুন, নাগরিক সমাজ বলুন, সচেতন জনগোষ্ঠী বা ব্যক্তি বলুন, এদের কাছ থেকে তো আমার প্রান্তিক পর্যায়ের মানুষ অথবা সকল মানুষই প্রত্যাশা করে। সেই প্রত্যাশার জায়গাটা আমি কয়েকটা ভাবে দেখি। একটি হচ্ছে যে সুশীল সমাজের মানুষ যারা
যখন কোনো অনিয়মের চিত্র দেখবেন অথবা তারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, সেই জায়গাতে এই বলার চর্চার ক্ষেত্রে যারা সিভিল সোসাইটি যাদেরকে আমরা বলছি তাদের এই ভূমিকার জায়গাটি নিয়ে কারো কারো মনে প্রশ্ন আছে, আমার নিজের মনে প্রশ্ন আছে। আবার এই প্রশ্নের সাথে কারো কারো আলোচনাটা এরকম যে বাংলাদেশ এখন যে অবস্থায় দাঁড়িয়েছে অর্থনৈতিক বিচারে, রাজনৈতিক বিচারে, সেই বিচারগুলোর সাথে বুদ্ধিভিত্তিক যে অগ্রগতির জায়গাতে আমাদের কোনো সংযোগ তৈরি হলো কি না সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে যতটুকু আমরা খুঁজে পাই ততটুকুই কিন্তু শূন্যতা। এখানে এইটাই বলছি। আর দ্বিতীয়ত হলো সুশীল সমাজের আরেকটা বড় ভূমিকাটা হলো যে আমরা এর আগে দেখেছি যাদেরকে মানে সর্বজন মান্যতা বলতে আমরা যে শব্দটি ব্যবহার করি সেটি হচ্ছে ওইরকম বুদ্ধিভিত্তিক মানুষের সংখ্যাটা এখন একেবারে মানে বলা যেতে পারে কি নাই বললেই চলে। আমি এটাই বলছি, যে অঙ্গনেই কথা বলবেন, যে বা যারা ক্ষমতায় থাকেন তার রাজনৈতিক আদর্শের সাথে না মিললে সেখানে একটা বিশেষ বিশেষণ যোগ হতে পারে। তো সেই বিশেষ বিশেষণ যখন কারো ক্ষেত্রে যোগ হয় তখন যারা জ্ঞানভিত্তিক চর্চাগুলো করে থাকেন সেটি গবেষণার মধ্যে দিয়ে অথবা আলাপ আলোচনার মধ্যে দিয়ে, জ্ঞান চর্চার মধ্যে দিয়ে তিনি কিন্তু এক ধরনের নীরবতা বোধ করেন। এখন প্রশ্ন হলো যে যারা এগিয়ে থাকা জ্ঞানের দিক থেকে, গবেষণার দিক থেকে, উন্নয়নের এই প্রেক্ষাপটে যারা এগিয়ে থাকা জনগোষ্ঠী, তারা যদি নীরব ভূমিকা পালন করেন তার প্রভাব বাজেট বাস্তবায়নে বলুন, যারা সরকারে থাকেন তাদের কমিটমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে বলুন, এবং আপনি যে প্রশ্নটি রেখেছেন খুব গুরুত্বপূর্ণ, সেটি মানুষের জীবনযাত্রার উপরে কতটা প্রভাব বিস্তার করে। এখন যেটি ভুল, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি আর না পারি, কেউ ভুল গাইলে আমি বুঝতে পারি, কিন্তু এটি কিন্তু প্রান্তিক অবস্থার অনেক মানুষ সেটা বলার তার সুযোগটা অপেক্ষাকৃত কম। যদিও আমরা বলছি যে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে তার অংশগ্রহণের জায়গাগুলো আমরা নিশ্চিত করতে চাই, সেটি অনেক ক্ষেত্রে আমাদের বলার মধ্যেই সীমিত থাকে। আবার আপনি দেখবেন যে বাজেট প্রণয়নের আগে, একেবারে ঘোষণা করার আগে সেটি প্রান্তিক পর্যায়ে নানাভাবে কিন্তু আলাপ আলোচনা হয়, প্রাক বাজেট আলোচনা। সেখানে মানুষ যে মতামতগুলো দেয় তার প্রভাব আমরা এই বাজেটে কতটুকু দেখতে পাই, খুব একটা বেশি কিন্তু দেখার সুযোগ নেই। আপনি বলতে পারেন এটাই আমার স্বস্তির ঢেকুর অথবা সান্ত্বনা, যে আগে তার কথা শোনাই হতো না, এখন শোনা হচ্ছে যে ভাই তুমি কি মনে করো। সেই অতটুকুতেই একটা সন্তুষ্টি খোঁজার চেষ্টা করে, এবং সে কিন্তু রাতে গিয়ে ভাবে ঘুমাতে ঘুমাতে যে আমি কিন্তু আমার কথা বলে এসেছি, নিশ্চয়ই বাজেটে আমার এটার প্রতিফলন আমি দেখব, কিন্তু আদৌ আমরা কতটা দেখি সেটা নিয়ে তো প্রশ্ন আছে। জি, যেটি বলছেন যে একটি ইতিবাচকভাবে যে হ্যাঁ আমি আমার কথা বলেছি, সিদ্ধান্ত যাই আসুক না কেন, তো সেই জায়গায় প্রান্তিক মানুষের এই প্রশ্নটি রাখতে চাই যে ধরুন আলাপ আলোচনা অংশগ্রহণ ছাড়াও কি আসলে প্রান্তিক মানুষের জন্য ভালো বাজেট সম্ভব কিনা? হ্যাঁ, এটি এখন আলাপ আলোচনার তো বিভিন্ন রকমের লেয়ার আছে। এখন এই সেন্ট্রাল লেভেলে যারা আসলে বাজেটটা তৈরি করেন, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়, তাদের আসলে সুযোগটা এমনিতে কম। তার কারণ যে ব্যুরোক্রেটিক প্রসেসটা রয়েছে এটার মধ্যে হচ্ছে একটা বাজেট সাইকেল আছে, মানে বাজেটের পুরো যে চক্র, সেই চক্রের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজগুলো করতে হবে। তো সেই জায়গাতে আসলে আমাদের এই জন অংশগ্রহণের সুযোগটা একেবারে নেই সেই অর্থে। মানে আসলে ইনস্টিটিউশনাল স্ট্রাকচার যদি বলি তো সেখানে আসলে এটার স্কোপ নেই। কিন্তু আমাদের যে এই লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো আছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ এবং একই সঙ্গে সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, তারা কিন্তু তাদের আইনের মধ্যে আছে যে আসলে ওইখানে জন অংশগ্রহণ হতে হবে এবং সেভাবে তারা বাজেট প্রণয়ন করবে। এখন ওইখানে যে কথাবার্তাগুলো এলো সেই কথাগুলো যদি ডকুমেন্ট করে সেটাকে ফাইন্যান্স মিনিস্ট্রিতে পাঠানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা গ্যাপ পূরণ হয়ে যায়। তখন কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি জানতে পারেন যে এই হলো স্থানীয় পর্যায়ের অবস্থা এবং তারা এটা চান, হয়ে গেল। এখন এটার পাশাপাশি এটা করতে হবে কি যে আমাদের যারা সুশীল সমাজ, যাদেরকে বলি গবেষক বলি, শিক্ষক বলি, তো তারা যদি নিজেদের উদ্যোগে এই কাজগুলো করতে পারেন, যে বাজেটে তাদের এই চাওয়া, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ফাইন্যান্স মিনিস্ট্রির দিকে তাকিয়েও থাকতে হবে না যে তারা কি করলো, কি বললো, তার ডাকলো কিনা। তাহলে সেক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকারকে ব্যবহার করে আপনি বলছেন আইনের মধ্যে থেকে আসলে বটম আপ অ্যাপ্রোচে সব চাহিদাগুলো বা মতামতগুলো নিয়ে আসা সম্ভব। এটি সম্পর্কে জানতে চাইবো জোবায়ের হাসান। মানে পদ্ধতিটি তো রয়েছে, চর্চায় আমাদের হয়তো নেই সেভাবে, শুধুমাত্র এককভাবে বলছে অর্থ মন্ত্রণালয় নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আসলে সম্পৃক্ত করে এটি করা সম্ভব, এবং সেটি আমরা আসলে করছি না কেন বা কতটুকু করতে পারছি না। এটা হচ্ছে, এটা আমরা প্রান্তিক পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় একটা প্রকল্প ছিল যে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রোগ্রাম, এটা সারা দেশেই হয়েছে এবং এটা ইউনিয়ন পরিষদের নিয়েই, এবং সেখানে উন্মুক্ত বাজেট বলে একটা বাজেট সভা হতো, বাজেট সভা, ওয়ার্ড সভা থেকে স্থানীয় জনগণের কথাবার্তা নিয়ে এসে ওই কথাটা, এবং ওইটার জন্য তাদের আলাদা নাম্বারও আছে যে ওটা যদি তারা করতে পারে এবং করে তাহলেই কিন্তু তারা পরের বছরের বরাদ্দের ইয়েতে পাবে। সুতরাং
যেটা মাহফুজ ভাই বললেন যে সুযোগ আছে, এখন সেগুলো এই প্রাতিষ্ঠানিকভাবে এটাকে কানেক্ট করানোটা হলো জরুরি। কিন্তু তৌহিদ ভাই যেটা একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন সেটা হলো যে এই যে বাজেট প্রণয়নে যারা বিভিন্ন অংশীজনেরা আছে, হ্যাঁ, তারা কিভাবে সম্পৃক্ত হতে পারে বা এটা হওয়াটা খুব প্রয়োজন। আসলে এটা শুধু যে কাগজের কথা তা না, বাস্তবায়নও হচ্ছে। যেটা ধরুন আমরা কিছুদিন আগে দেখেছি যে সিলেটের তাহিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে, তারপরে পাইকগাছা, ভোলা, তারপরে ওই বরগুনা এবং রামগতি চর এরিয়াতে, ওইসব জায়গায় কিন্তু এখন ইউনিয়ন পরিষদে যারা নেতৃত্ব দিচ্ছেন এরা কিন্তু অনেক সচেতন। তাদের সাথে একটি যোগাযোগ এবং সমন্বয়, এটা আমরা গণমাধ্যমের কারণে হোক বা আমাদের এই যে সামাজিক দায়বদ্ধতা বেড়ে যাওয়ার কারণে হোক, তারা কিন্তু এখন জাতীয় পর্যায়ের সাথে একটি খুব সঠিক এবং সময় উপযোগী যোগাযোগের মধ্যে আছেন। তারা জানেন যে কোন কথাগুলো তারা কোন জায়গায় কথা বললে হবে। তা আমরা শুধু সিভিল সোসাইটি বা সুশীল সমাজ বলে একটা মানে নেতৃস্থানীয় গ্রুপ তৈরি করা হয়ে আমরা যেটা নিশ্চিন্ত থাকতে পারি, আমিও বলছি না, সকলেরই ভূমিকা এবং দায় আছে, কিন্তু তারা করছে। সুতরাং এইটা এখন প্র্যাকটিসের জায়গায় এটা আমাদের কিন্তু হচ্ছে, আমরা আশাবাদী, এবং এই কারণেই কিন্তু বাজেট বেড়েছে, হ্যাঁ, জনপ্রতি হোক বা ইয়াতে হোক। যেমন এই যে যেটা মাহফুজ ভাই বললেন যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, তাদের থেকে তথ্য উপাত্ত পেয়েই তো যাব। সম্প্রতি তারা এই প্রথম বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক, যেটা 2022 হলো, তারা নির্ণয় করেছেন যে একটা এসডিজির একটা যেটা 6 নম্বর গোলের আওতায় যে সবার জন্য পানি স্যানিটেশন, সেখানে বলেছে যে 167 জন মানুষ মারা যাচ্ছে অনিরাপদ পানি, অনিরাপদ স্যানিটেশন এবং হাইজিনের কারণে 1 লাখ জনসংখ্যার মধ্যে, প্রতি 1 লাখে। হ্যাঁ, অর্থাৎ একটি বড় সংখ্যা তারা যাচ্ছে, এবং এটা বিবিএসের। এখন নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের যারা আছেন তাদের ঠিক করতে হবে যে এই জায়গায় বাজেট বরাদ্দটা প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, এবং এই জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন আছে কিনা, অবকাঠামোগতটা যত প্রয়োজন এখানে, কারণ এটা একটি 167 জন মারা যাচ্ছে। এবং আমরা এই যে তীব্র তাপদাহ এখন চলছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে আরও সামনে অনেক বন্যার প্রকৃতি বা নানা দুর্যোগ থাকবে। আমাদের চিন্তা করতে হবে যে শুধু জন অংশগ্রহণ না, অগ্রাধিকার ভিত্তিতে কোনটা আমরা বাজেটে নিব, যেটা আসলে একটি সাস্টেনেবল বা টেকসই, যেটা আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট বলছি, ওখানে কাজে লাগবে। না, ওইটা করতে গেলে অনেকে বেজার হয়, ওই কারণে আমি বলছি খুশি করার প্রক্রিয়াটা এই কারণে বললাম যে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে গেলে যাকে আপনি বলবেন যে তোমার এই ব্যাপারটাতে বা এই বিষয়গুলোতে তো যথেষ্ট অগ্রগতি হচ্ছে, ওই এলাকায় বেশি নজর দেওয়া প্রয়োজন। ওই এলাকার মানুষ কিন্তু অসন্তুষ্ট হবে। তো ওই সংস্কৃতি সেটাই বলছি, বোঝানোর জায়গাটা ধরেন কিছু কিছু প্রক্রিয়া শব্দগতভাবে তার প্রয়োগের জায়গাটাও আমরা কিছুটা লক্ষ্য করছি। একদিনে তো আর সংস্কৃতি তৈরি হবে না, পরিবর্তনটা হবে না, কিন্তু চর্চাটা অব্যাহত রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেটা নির্মোহভাবে যেটি বলছেন যে তথ্য উপাত্তের ভিত্তিটা আসলে কোথায় চাহিদা রয়েছে সেখানে আসলে বরাদ্দ এবং তার সুষম ব্যবস্থাপনা, যেটি আপনারা বলছেন বন্টন প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরাও প্রত্যাশা করি যে প্রতি বছরের মতো এবছরও যে বাজেটটি হবে সেই বাজেট আলাপ আলোচনা এবং ন্যায্যতার ভিত্তিতে বাজেট প্রণয়ন, বন্টন, এবং শুধু বন্টন নয়, বন্টন পরবর্তী সময়টাতে বাজেট বাস্তবায়নে সুশাসনের দিকটি যেন গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন আজকে নিটোল টাটা বিজ ট্রেন্ডসে আমাদের সাথে।